এই মহাসচিবকে বহিষ্কার করা উচিত। বিএনপির সাথে আলাপ আলোচনা করে একটা সম্মানজনক আসনগুলি আমাদের জন্য নিশ্চিত করেন। তিনি সাথে সাথে বলে দিলেন এটা সম্ভব না। এলডিপি গঠন করি ওনার বাড়ি জ্বালিয়ে দিয়েছিল এবং 2টা গাড়ি জ্বালিয়ে দিয়েছিল। তখন থেকে উনি প্রমিস করেছিলেন আমি জীবনে যতদিন বেঁচে থাকি বিএনপির সাথে কখনো যাব না। আমার জীবন থাকতে আমি কখনো বেগম জিয়াকে ফুল দিতে যাব না। আমি আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে বলতে চাই আমার কাছে তিনি কোনো পদত্যাগপত্র দেন নাই। সুতরাং আমাদের অনিচ্ছা সত্ত্বেও দলের সাংগঠনিক পন্থা অবলম্বন করে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেই সিদ্ধান্তটা হলো সাধারণ সদস্য পদ সহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। আল্লাহর মেহেরবানিতে নবীর দয়ায় জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা বলেছি ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তবে আমরা মোদির গোলাম হিসাবে কাজ করব না, অমিত শাহর গোলাম হিসাবে কাজ করব না। বাংলাদেশের জনগণই ঠিক করবে বাংলাদেশে কিভাবে চলবে। দিল্লিতে ঠিক হবে আর ঢাকাতে কাজ হবে, এই ধরনের বেঈমানি মুনাফিকের কাজে আমরা যাব না। জনগণকেও বলতে চাই যারা দিল্লির দালালি করছে, মোদির দালালি করছে, অমিত শাহ দালালি করছে, রাজনাথের দালালি করছে, তাদের থেকে সাবধান থাকেন। কারণ হাসিনা যে কাজটা করেছে আমরা যদি সেই কাজটা করি তাহলে হাসিনা এবং আমাদের মধ্যে কি পার্থক্য থাকবে। আমরা ভারতের দালাল হিসাবে চিহ্নিত হইতে চাই না। যেখানে বা যারাই ভারতের দালালি করছে তাদেরকে চিহ্নিত করেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। কারণ তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। তারা শুধু টাকা, নারী এবং বিভিন্ন লোভে আকৃষ্ট হয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। ভারতের লোকের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, তারাও আমাদের মতো মানুষ, আমরা সহ অবস্থানে থাকতে চাই। তবে ভারতের যে নীতি, রর যে নীতি, সেই নীতিতে আমরা কাজ করতে চাই না এবং অন্যের পরামর্শে আমরা কোনো কাজ করতে চাই না। আমরা কাজ করব আমাদের দলের নেতা এবং বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে। আমি আগে যেটা বলেছিলাম, জামাত একই জিনিস চায়, মাদক মুক্ত সমাজ চায়, দুর্নীতিমুক্ত সমাজ চায়, চাঁদাবাজ মুক্ত সমাজ চায়। আপনারা কিছুদিন আগে দেখেছেন যারা করণ বাজারে চাঁদা উঠাইতো তাদেরকে দাওয়া দেওয়ার পরে সিমের দাম একদিনেই 100 টাকা থেকে 50 টাকা হয়েছে, আলুর দাম 30 টাকা কমেছে। সুতরাং এই চাঁদাবাজদের কারণে, এই লুটেরাদের কারণে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থা থেকে মুক্ত হইতে হবে। মুক্ত হওয়ার জন্য যারা সুশাসন চায়, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চায়, প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে চায়, তাদেরকে ভোট দিতে হবে। 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, বিএনপির আসন সংখ্যা কম ছিল ক্ষমতা আসার জন্য। যে আসন পেয়েছিল এই আসন নিয়ে সরকার গঠন করতে পারত না। জামাত ইসলামের সাহায্য নিয়ে তখন সরকার গঠন হয়েছিল। তখন তো জামাত ইসলামের গায়ে গন্ধ ছিল না। আপনি কথা শুনে নেন, কথা শুনে নেন, সব উত্তর দিয়ে দেব। তখন তো জামাত ইসলামের গায়ে কোনো গন্ধ ছিল না। এরশাদ বিরোধী আন্দোলনে 3টা জোট ছিল। একটা ছিল 7 দলীয় ঐক্য জোট। প্রথম যখন গঠিত হয় এটা চেয়ারম্যান ছিলাম আমি 7 দলীয় ঐক্য জোটের। বিএনপির ছিল 14 দলীয় ঐক্য জোট, জামাত একটা আলাদা জোট। এই 3টা জোটের মধ্যে নিয়মিত মিটিং হতো। 3টা জোটে একসাথে মিলে এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। তখন তো জামাতের গায়ের থেকে কোনো গন্ধ বাইরেও নেই। তারপরে আসেন 1986 সালে আওয়ামী লীগ এবং জামাত মিলে এরশাদের সময় নির্বাচন অংশগ্রহণ করে তারা সংসদে গিয়েছিল। তখনও জামাতের গায়ে গন্ধ ছিল না। 91 সালে বিএনপি যখন সরকার গঠন করলো তারা তখন পাক পবিত্র হয়ে গেল। 96 সালে জামাত এবং আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করলো অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য বা কেয়ারটেকার সরকার করার জন্য। তখন তো ওদের গায়ের থেকে একদম খাস সুগন্ধি বেরোচ্ছিল, তখন তো কোনো অসুবিধা ছিল না। এখন আসেন 2001 সালে,
এই যে রিদওয়ান আহমদ চলে গেল, রিদওয়ান আহমদের সাথে তো নিজামী সাহেব মন্ত্রী ছিল, মোজাহের সাহেব মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। 18 বছর এক নাগারে বিএনপির সাথে তারা কাজ করেছে। 2018 সালে জামায়াতে দানের শীষ নিয়ে নির্বাচন করেছে। তাহলে আওয়ামী লীগও তাদের সাথে কাজ করেছে, বিএনপিও কাজ করেছে। তখন যদি তাদের সুগন্ধি থাকে, আজকে দুর্গন্ধ আসলো কোত্থেকে? আসেন আমার ব্যাপারে কিছু কিছু সাংবাদিক বা কিছু কিছু ব্যক্তি তথ্য না জানার কারণে ভুল কথা বলছে। 2001 সালে আমাকে সাতকানিয়া আসন না দেওয়ার কারণে, আমার স্ত্রীর জন্য একটা, আমার জন্য একটা না দেওয়ার কারণে আমি জামায়াতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। আমি মনে করি তাদেরকে অনুরোধ করব, এই ধরনের মিথ্যা কথা বললে দোজখে যাবেন। আমার স্ত্রী কখনো নমিনেশন চায় নাই 2001 সালে। এটা মোট ঘটনাটা হয়েছিল, আমি গিয়েছিলাম বাগদাদে হযরত আব্দুল কাদের জিলানীর দরবারে। ওখান থেকে আমি গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মদিনা থেকে গেলাম মক্কা। মক্কা থেকে ঢাকায় যখন অবতরণ করি, তখন দেখি চট্টগ্রাম 15 আসন বর্তমানে যেটা আছে সাতকানিয়া লোহাগাড়া, এটা জামায়াতকে দেওয়া হয়েছে। আমি হঠাৎ আশ্চর্য হলাম। বিএনপি সরকার গঠন করতে পারে না 96 সালে, কারণ বিএনপির 28 জন মন্ত্রী নির্বাচনে জয়লাভ করতে পারে নাই। অথচ আপনাদের দোয়ায়, আমার নবীর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমি 2টা আসন থেকে জিতে আসছিলাম। যেখানে 28 জন মন্ত্রী হারিয়ে গেছে, সেখানে আমি 2টা আসনে জিতে আসছিলাম। আসার পর আমি চিন্তা করলাম কোন আসনটা রাখবো, কোন আসনটা ছেড়ে দেব। এখন আমি চিন্তা করলাম, যদি সাতকানিয়া লোহাগাড়া আসন ছেড়ে দিই, এটা জামায়াতে নিয়ে নেবে, বিএনপির আর কারো পক্ষে এই আসন পাওয়া সম্ভব হবে না। এবং চন্দনেশটা যদি আমি অন্য কাকেও দিই, এটা নিরাপদ হবে না। তখন আমি আমার স্ত্রীকে রাজি করালাম, তুমি শুধু একটা দস্তখত করো, মাঝে মাঝে শুধু আমার সাথে সংসদে যাবে, আর কোনো কিছু করতে হবে না। বাকি কাজ সংসদ সদস্য হিসাবে তোমার যেটা দস্তখত করার কথা, আমি তোমার প্রাইভেট সেক্রেটারি হিসাবে কাজ করে তোমার কাছে নিয়ে আসবো, তুমি শুধু দস্তখত করে দিবা। কিন্তু জনসমক্ষে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখেন, বিএনপির দুর্দিনে আমি সব সময় কাজে আসছি, আজকে যখন সুদিন আসছে আমার কোনো প্রয়োজন নেই, এটা তো হয় না। আমার ওখানে প্রশ্নটা ছিল, প্রয়োজন হলে আমি বিএনপির জন্য 2টা আসন ছেড়ে দেব। যে মুক্তিযোদ্ধা জীবন দিতে পারে তার জন্য আসন কি বড় কথা? আপনি কি মনে করেন সেটা? ক্যাপ্টেন অলি সবচেয়ে প্রথমে বিদ্রোহ করেছিল, আর কেউ না। আপনাদের জন্য জীবন দিতে গিয়েছিল এই ক্যাপ্টেন অলি। কোন মায়ের ছেলে উঠে বলুক আমার কাছে ডকুমেন্ট আছে, আমি এমনি কথা বলি না। আপনারা যদি ডকুমেন্ট চান, অরিজিনাল ডকুমেন্ট প্রেসিডেন্ট জিয়ার হাতে লেখা আছে। যে লোক জীবন দিতে পারে তার জন্য কি আসন বড় জিনিস? তুচ্ছ একটা জিনিস। এই দুনিয়াটা সবকিছু তুচ্ছ জিনিস। আল্লাহকে পাওয়া, আল্লাহর নবীর সান্নিধ্য পাওয়া, এটাই বড় জিনিস। এটার জন্য আমি কাজ করি। মানুষের সেবা করা এটা একটা প্রার্থনা। আমার শুধু সেদিন বেগম জিয়ার সাথে মতবিরোধ হয়েছিল। আমি এয়ারপোর্ট থেকে পরের দিন ওনার কাছে যাই, ওনার সাথে বাকবিতণ্ডতা হয়েছিল। আমি ওনাকে বলেছিলাম, প্রয়োজন বোধে আপনি আমার থেকে 2টাই আসন নিয়ে যাবেন সমঝোতার জন্য যদি প্রয়োজন পড়ে, কিন্তু আমাকে তো একবার জিজ্ঞাসা করবেন। আমি সিনিয়র মোস্ট একজন নেতা, আপনি জুনিয়র একজনকে দিয়ে আমার আসনটা, বিএনপির একজন জুনিয়র আসনকে, বিএনপির একজন জুনিয়র লোককে এটার দায়িত্ব দিয়ে আমার আসনটা নিয়ে গেলেন, এটা তো আমাকে অপমান করলেন। আপনি যদি আমাকে বলতেন আমি সাতকানিয়া লোহাগাড়া ছেড়ে দেব, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার তো স্মরণ থাকা উচিত, আপনার এই মহাবীর ধনঞ্জয়গুলি যখন 96 সালে হেরে গিয়ে আপনি সরকার গঠন করতে পারলেন না, আর আমি জামায়াতের কাছ থেকে ওই সিটটা নিয়ে আসলাম, আপনি কি সেটা স্মরণ রাখতে পারলেন না? আমার কাছে চাইতেন, আমি 2টাই ছেড়ে দিতাম। এটা নিয়ে আমার মনোমালিন্য হয়েছিল। কিন্তু আমার স্ত্রীকে আসন দেওয়ার জন্য বা জামায়াতের সাথে আমার ঝগড়া হয়েছে, এই ধরনের কোনো কিছুই নেই।
জামায়াতের সাথে এটা নিয়ে আমার কোনো কথাই হয় নাই। আমার কথা হয়েছিল শুধু বেগম জিয়ার সাথে, আর মন্নান ভূঁইয়া পাশে বসা ছিল, তাদের সাথে আমি যে বাক্যগুলি উচ্চারণ করেছিলাম এগুলি আমি আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। কারণ দুইজনেই মরহুম, তাদের সম্বন্ধে আমি কোনো কিছু কথা বলতে চাই না। আমিও যে কাজ করেছিলাম সেটাও শোভনীয় না, ওনারাও যে কাজ করেছিলেন আমার সাথে সেটাও শোভনীয় না, যার কারণে এই ভুল বুঝাবুঝি হয়েছিল। এখানে জামাতের কোনো হস্তক্ষেপ ছিল না বা জামাতের সাথে আমার কোনো দ্বন্দ্ব ছিল না। আমি যখন ব্যাংকক থেকে ফিরে আসলাম 17 তারিখে বোধহয়, আমি এক কাপ চা খাওয়ার সুযোগ হয় নাই। বাসায় পৌঁছার পরেই মিটিংয়ে বসলাম সবার সাথে। এই মিটিংয়ে ওনাকে সবাই সম্মিলিতভাবে অ্যাকিউজ করলেন এবং আমাদের মধ্যে 2 বা 3 সম্মানিত সদস্য বললেন এই মহাসচিবকে বহিষ্কার করা উচিত, কারণ তিনি দলের বিরুদ্ধে কাজ করেছেন। এই ব্যাপারে তিনি কোনো উত্তর দিতে পারেন নাই। যা হোক, সবাই খোলামেলাভাবে কথা বলল। এক পর্যায়ে এসে ওনাকে বললাম যে সবাই কথা বলেছে, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, আপনি একদিকে বিএনপির সাথে হাত মিলেছেন আর অন্যদিকে 2 জনকে জামাতের সাথে কথা বলার জন্য ব্যস্ত রেখেছেন। এখন আমাদের সামনে 3টা রাস্তায় খোলা, আপনি কথা বলেন, তারপর আমি কথা বলবো। উনি আমাদের যে সম্মানিত সদস্যরা, প্রেসিডিয়াম সদস্যরা যে কথাগুলি বলেছেন কোনোটা সদুত্তর তিনি দিতে পারেন নাই। তারপর ওনাকে আমি বললাম 3টা রাস্তা খোলা আছে। আমার যখন সভাপতি হিসাবে সমাপনী বক্তব্যের কথা আসলো তখন আমি বললাম 3টা রাস্তা খোলা আছে। একটা হলো আপনি 7 সদস্যের টিম নিয়ে বিএনপির সাথে আলাপ আলোচনা করে একটা সম্মানজনক আসনগুলি আমাদের জন্য নিশ্চিত করেন। তিনি সাথে সাথে বলে দিলেন এটা সম্ভব না। তখন ওনাকে বললাম আর 2টা রাস্তা খোলা আছে। একটা হলো আপনি জামায়াতের সাথে লেফটেন্যান্ট জেনারেল সরওয়ার্দী এবং ডক্টর বশির সাহেবকে দায়িত্ব দিয়েছেন জামায়াতের সাথে আলাপ করার জন্য, তাহলে ওনাদেরকে আমরা অনুমতি দিয়ে আলোচনা করার জন্য। তখন তিনি একদম উত্তেজিতভাবে বললেন আমি জামায়াতে যাব না। তখন আমি বললাম যে আপনি যদি জামায়াতে না যান তাহলে ওনাদেরকে দিয়ে এই নাটকটা কেন করলেন, ওনাদেরকে দিয়ে কাজটা কেন করলেন? এখন আমাদের কাছে একটা 3য় পথ খোলা আছে, সেটা হলো এককভাবে নির্বাচন করা। তখন তিনি সাথে সাথে রাজি হলেন এককভাবে নির্বাচন করব। সবাই সিদ্ধান্ত নিল পরের দিন প্রেস কনফারেন্স করে আমরা এটা ডিক্লেয়ার করব, যেটা আমরা এখানে এসে ডিক্লেয়ার করেছিলাম। আমি সাথে সাথে একটা নোট লিখলাম, এই নোটের কাগজটা আমার হাতে আজকে আছে, আমি ফেসবুকেও দিয়েছি, এই মিনিটসে আছে। এই সভায় উপস্থিত সকলে একমত হয়ে এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে। আমি 1 নম্বরে সাইন করেছি, উনি 2 নম্বরে সাইন করেছেন। আপনারা এখানে দেখতে পারেন, কেউ যদি ফটো তুলতে চান পরে আমার কাছে এসে ফটো তুলতে পারেন। উপরের দিকেও দেখেন উপস্থিতের মধ্যে উনি 2 নম্বরে সাইন করেছেন, অর্থাৎ এককভাবে নির্বাচন করার পক্ষে উনি মতামত দিয়েছেন। আমাদের মধ্যে অনেকের মধ্যে দ্বিমত ছিল, সবাইকে আমি অনুরোধ করলাম এটাই আমরা করি। উনি যখন এটাই চাচ্ছেন চলেন আমরা একমত থাকি। সবাই একমত হয়ে এককভাবে নির্বাচনের কথা হলো। পরের দিন সংবাদ সম্মেলনের জন্য আমি বললাম 11টার সময় করতে হবে। উনি বললেন 11টা না 12টার সময় করেন। আমরা বললাম যে ঠিক আছে, 11টা আর 12টার মধ্যে পার্থক্য কি, 12টার সময় করি। উনি যে 11টার সময় বিএনপি অফিসে গিয়ে যোগদান করবেন এটা উনি আগের থেকেই ঠিক করে রেখেছিলেন। এই জন্য সংবাদ সম্মেলনটা তিনি 12টার সময় করতে বললেন। তারপরে আমি ওনাকে বললাম আমার শরীর যেহেতু অসুস্থ, আপনি মেহরবানি করে কালকে সংবাদ সম্মেলনটা করেন। তখন উনি বললেন না স্যার, আপনাকে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে হবে। আমি ঠিক আছে, সবাই যদি চান, আমি অসুস্থ শরীর নিয়ে
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকব। পরের দিন আপনারাও প্রশ্ন করেছেন, আমরাও দেখলাম উনি সংবাদ সম্মেলন করে এক পাশে আমির খসরু সাহেব আর এক পাশে মির্জা ফখরুলকে নিয়ে উনি বিএনপিতে যোগদান করলেন। আমাদের কোনো আপত্তি নেই। একটা রাজনৈতিক নেতা সে যদি তার নিজের সুবিধার জন্য কিছু পাওয়ার জন্য কোনো রাজনৈতিক দলে যেতে চায়, এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আমি আসার পরে আমাদের প্রেসিডিয়াম সদস্যের মধ্যে অনেক হতাশা ছিল। তারা বললো, স্যার আমরা জামাতের সাথে আলোচনা করেছি, তাদের সাথে আলোচনার অনেক অগ্রগতি হয়েছে, সুতরাং এই আলোচনাটা চালিয়ে যাওয়া উচিত। তখন আমরা জামাতের সাথে আলোচনাটা চালিয়ে যাই। তারা আমাদেরকে বললো যে ঠিক আছে, আপনারা আমাদের সাথে মিলে আলোচনা করতে নির্বাচন করতে পারেন। কিছুদিন পর্যন্ত দেখছি পত্রপত্রিকায় কেউ 3টা সিটের কথা লিখছে, কেউ 2টা সিটের কথা লিখছে। আমি আপনাদেরকে সঠিক নাম্বারটা বলবো না, কারণ যেহেতু আমরা একটা প্রস্তাব নিয়েছি যে সবগুলি একসাথেই ডিক্লেয়ার করা হবে, তবে 3টাও না, 6টাও না, তার থেকে বেশি। আমি আবার বলি, 3টাও না, 6টাও না, তার থেকে বেশি। সুতরাং যে বা যারা লিখছেন তাদেরকে অনুরোধ করব, না জানে না শুনে মিথ্যা তথ্য লেখাটা এটা গুনাহ, ধর্মীয়ভাবে এটা মহাপাপ। জানার পরে আপনারা অবশ্যই লিখবেন, আপনাদের মাধ্যমে তো জাতি উপকৃত হবে। তারপরে কিছু মানুষ আমাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে যে আমরা জামাতে যোগদান করেছি। জামাতের আমির, আপনারা অনেকে সেদিন ছিলেন, উনি পরিষ্কারভাবে বলেছেন এটা একটা নির্বাচনী সমঝোতা, তবে শক্তিশালী সমঝোতা। উনি এই কথাটা 2বার রিপিট করেছেন। আমরাও জামাতে যোগদান করি নাই, জামাতও এলডিপিতে যোগদান করে নাই, বা অন্যান্য যারা দলগুলি আছে 12টা দল একসাথে হয়েছে নির্বাচনী এই সংলাপ প্রেস কনফারেন্সের সমঝোতার মধ্যে, কেউ কোনো দলে যোগদান করে নাই। প্রত্যেকে নিজের নিজের দলে আছে। এটা হলো একটা নির্বাচনী সমঝোতা, অর্থাৎ আমরা 12টা দল একসাথে মিলে 300 আসনে নির্বাচন ইনশাল্লাহ করব, এটাই হলো সিদ্ধান্ত। আমি এখানে সকলের অবগতির জন্য আবার পরিষ্কারভাবে বলতে চাই, আমরা জামাতে যোগদান করি নাই, জামাত আমাদের সাথে যোগদান করে নাই। তাদের সাথে আমাদের অনেকগুলি কথার মধ্যে মিল আছে, যার জন্য আমরা তাদের সাথে গিয়েছি। সেটা হলো কি, আপনারা যদি আমাদের গঠনতন্ত্র পড়ে থাকেন, আমরাই বাংলাদেশে প্রথম আমরা বলেছি বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে চাই, যেটা 18 বছর পরে আন্দোলন হচ্ছে। এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে এই কথাটা তাদের গঠনতন্ত্রে লেখা ছিল না। আমরা চাই চাঁদাবাজ মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, এবং গরিব মেহনতি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, শিশু মহিলাদের জন্য সঠিকভাবে তাদের স্বাস্থ্যের জন্য ব্যবস্থা করা। আমরা মিথ্যাভাবে কারো আশ্বাস দিয়ে অন্যায় কাজ করব না। আমরা যেটা পারবো আমরা সেটা করব। আমরা যদি ইনশাল্লাহ আল্লাহর মেহেরবানিতে, নবীর দয়ায় জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা বলেছি ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তবে আমরা মোদির গোলাম হিসাবে কাজ করব না, অমিত শাহর গোলাম হিসাবে কাজ করব না। বাংলাদেশের জনগণই ঠিক করবে বাংলাদেশে কিভাবে চলবে। দিল্লিতে ঠিক হবে আর ঢাকাতে কাজ হবে, এই ধরনের বেঈমানি মুনাফিকের কাজে আমরা যাব না। জনগণকেও বলতে চাই, যারা দিল্লির দালালি করছে, মোদির দালালি করছে, অমিত শাহ দালালি করছে, রাজনাথের দালালি করছে, তাদের থেকে সাবধান থাকেন। কারণ হাসিনা যে কাজটা করেছে, আমরা যদি সেই কাজটা করি তাহলে হাসিনা এবং আমাদের মধ্যে কি পার্থক্য থাকবে? আমরা ভারতের দালাল হিসাবে চিহ্নিত হইতে চাই না। যেখানে বা যারাই ভারতের দালালি করছে তাদেরকে চিহ্নিত করেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। কারণ
তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। তারা শুধু টাকা, নারী এবং বিভিন্ন লোভে আকৃষ্ট হয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। ভারতের লোকের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, তারাও আমাদের মতো মানুষ, আমরা সহ অবস্থানে থাকতে চাই। তবে ভারতের যে নীতি, যে নীতি, সেই নীতিতে আমরা কাজ করতে চাই না এবং অন্যের পরামর্শে আমরা কোনো কাজ করতে চাই না। আমরা কাজ করব আমাদের দলের নেতা এবং বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে। আমি আগে যেটা বলেছিলাম, জামাত একই জিনিস চায়, মাদক মুক্ত সমাজ চায়, দুর্নীতিমুক্ত সমাজ চায়, চাঁদাবাজ মুক্ত সমাজ চায়। আপনারা কিছুদিন আগে দেখেছেন, যারা করণ বাজারে চাঁদা উঠাইতো তাদেরকে দাওয়া দেওয়ার পরে সিমের দাম একদিনেই 100 টাকা থেকে 50 টাকা হয়েছে, আলুর দাম 30 টাকা কমেছে। সুতরাং এই চাঁদাবাজদের কারণে, এই লুটেরাদের কারণে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থা থেকে মুক্ত হইতে হবে। মুক্ত হওয়ার জন্য যারা সুশাসন চায়, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চায়, প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে চায়, তাদেরকে ভোট দিতে হবে। আপনি মাস্তানদেরকে ভোট দেবেন, চাঁদাবাজদেরকে ভোট দেবেন, মোদির দালালদেরকে ভোট দেবেন এবং যারা টাকা লুণ্ঠন করেছে তাদেরকে ভোট দেবেন, তাহলে আপনি কিভাবে বাংলাদেশ বিনির্মাণ করবেন? বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে, যাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, আমরা কারো বিরুদ্ধে না, আমরা শুধু যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিরুদ্ধে। যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই। তাদেরকে আমরা বলবো, যারা নিরপরাধ যেই দলের হোক না কেন, তারা আমাদের সাথে মিলেমিশে কাজ করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা চাই একটা জাতীয় ঐক্য গড়ে তোলক, একটা জাতীয় ঐক্য গড়ে তুলে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। শুধু দালালদেরকে বিচ্ছিন্ন করেন, মোদির দালালদেরকে চিহ্নিত করেন, রয়্যাল দালালদেরকে চিহ্নিত করেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। আপনি একজন মানুষ হয়ে জানার পরেও যদি একজন সিন্ডিকেট লিডারের পিছনে দাঁড়ান, মোদির দালালের পিছনে দাঁড়ান, আল্লাহর কাছে কি জবাব দেবেন? প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ ধর্ম অনুযায়ী জীবিকা নির্বাহ করতে হবে। দেশের ক্ষতি হোক এই ধরনের কোনো কাজ করতে পারবেন না। যারা মুসলমান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, দেশপ্রেম হলো ইমানের একটি অঙ্গ। যার দেশপ্রেম নাই তার ইমান নাই। যে সিন্ডিকেট লিডারদেরকে ভোট দেবে, অশিক্ষিত লোক যারা সংসদে আসার উপযুক্ত না, ক্লাস 4 পাশও করে নাই, ক্লাস 8 পাশও করে নাই, তাদেরকে সংসদে পাঠানো মানি আপনি নিজে কলঙ্কিত হলেন, জাতিকে কলঙ্কিত করলেন, বাংলাদেশকে কলঙ্কিত করলেন। উপযুক্ত লোকদেরকে বেছে নেওয়া আমাদের সকলের কর্তব্য। এখানে যদি এই কাজটা আমরা না করি, আমরাও বেঈমান এবং মুনাফিক হিসাবে মৃত্যুবরণ করব। আমাদের সকলের উচিত, যারা উপযুক্ত ব্যক্তি, এখানে মার্কা নয়, গুরুত্ব হলো সৎ, শিক্ষিত, দক্ষ এবং উপযুক্ত ব্যক্তিকে, দেশপ্রেমিক উপযুক্ত ব্যক্তিকে নির্বাচিত করে সংসদে পাঠানো। এখানে অনেকে মনে করে অমুকে সরকার করবে, অমুকে সরকার করবে। আমি আপনাদেরকে এটা বলতে চাই, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে প্রায় 5 বছর সরকার পরিচালনা করেছি। মন্ত্রী হিসাবেও 3 বার সরকারে ছিলাম। সরকার কিভাবে চালায়, বর্তমানে যারা বেঁচে আছে তাদের মধ্যে আমি একজনই সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, আর কারো এই অভিজ্ঞতা নাই। সুতরাং কখনো একজন কেরানি থাকলেও তার একটা অভিজ্ঞতা থাকে। এটা আমি আপনাদেরকে উদাহরণ দিতে চাই। লন্ডনে জন মেজর লন্ডনের প্রাইম মিনিস্টার হয়েছিল। ওনার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না। সাংবাদিক ভাইয়েরা যখন জিজ্ঞাসা করলো, আপনার তো লেখাপড়া নাই, আপনি কোনো স্কুলে পড়েন নাই, আপনি কিভাবে প্রধানমন্ত্রী হবেন? উনি উত্তরে বলেছিলেন, আমি প্রতিদিন বাসে যাতায়াত করি, আমি বাসের কন্ট্রাক্টর, সুতরাং জনগণই ছিল আমার শিক্ষক। অর্থাৎ প্রত্যেক দিন হাজার হাজার লোক বাসে গেছে, তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, একটা অভিজ্ঞতা অর্জন করেছে।
যেই লোক কখনো কেরানির কাজ করে নাই, পিয়নের কাজ করে নাই, কোনো জায়গায় কাজ করে নাই, তাদেরকে দিয়ে কিভাবে বাংলাদেশে সরকার চলবে? এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। নিজের পায়ে যদি নিজে কুড়াল মারেন, অন্যের কিছু করার থাকবে না। সুতরাং আগামী দিন খুব সুন্দরভাবে যারা ভালো প্রার্থী, যোগ্য প্রার্থী, দক্ষ প্রার্থী, দেশপ্রেমিক প্রার্থী, তাদেরকে নির্বাচিত করবেন, এটাই আশা করি। আর আমার দলের লোকদেরকে বলবো, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা MA পাস করেছেন, হয়তো আরো বেশি লেখাপড়া করেছেন, কিন্তু প্রয়োজন যদি না হয়, মেহেরবানি করে টেলিফোন একটা আছে বলে আপনি টেলিফোনের সামনে জাতিকে হেদায়েত করবেন, এটা ঠিক না। এটা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা যারা এখানে প্রেসিডিয়ামের মেম্বাররা আছে, অনেকে মনে করেছেন প্রেসিডিয়ামের অনেক সদস্য রিজওয়ান সাহেব নিয়ে গেছেন। প্রেসিডিয়ামের সদস্য তো দূরের কথা, আমার কোনো নেতা কর্মী তার সাথে যায় নাই। আমি মনে করি যার ঈমান আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, সে আমাদের দল ছেড়ে যাইতে পারে না। কারণ আমরা কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত না, আমরা কোনো বাজার ইজারা নিই নাই, আমরা কোনো জায়গায় ব্যবসা বাণিজ্যে লিপ্ত হই নাই। আমাদের একমাত্র কাজ হলো নিজের যেটা হালাল রোজগার আছে সেটার মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করা, পরিবারের জীবিকা নির্বাহ করা এবং মানুষকে সাহায্য করা, যেটা আমি করে আসছি বিগত 50 বছর যাবত। ইনশাল্লাহ আল্লাহর সাহায্য সব সময় পাবেন। সিটের কথা তো আমি বললাম, 3টাও নয়, 6টাও নয়, তার থেকে বেশি। সুতরাং এখানে মেহেরবানি করে ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না, আমাদের দলের নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করবেন না। আমরা সঠিক রাস্তায় আছি। যারা সুশাসন কায়েম করতে চায় তাদের সাথে আছি, যারা ন্যায়ের শাসন কায়েম করতে চায় তাদের সাথে আছি, যারা সমাজ থেকে সকল প্রকার অন্যায় উচ্ছেদ করতে চায় আমরা তাদের সাথে কাজ করছি। এখানে আমরা কোনো কেউ যদি অন্যায় কাজ করে সেটার প্রতিবাদ করব। এই সমঝোতার মধ্যে আমরা নির্বাচিত হয়ে ইনশাল্লাহ আসলে আমাদের দলের সদস্যরা, তাদেরকে আমি বলবো, কেউ যদি অন্যায় কাজ করে সেটা এই সমঝোতার দলের মধ্যে যে কেউ হোক, এটার প্রতিবাদ করতে হবে। কারণ অন্যায়ের প্রতিবাদ না করা এটা একটা বেঈমানের কাজ, মুনাফিকের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এটা হুকুম দিয়েছে, যদি তোমার শক্তি থাকে এটা প্রতিহত করো, প্রতিহতার করার শক্তি না থাকলে প্রতিবাদ করো, প্রতিবাদ করার শক্তি না থাকলে মনে মনে তাকে ঘৃণা করো। সুতরাং আমরা যারা চাঁদাবাজ, মস্তান, মদদি এবং নারী লুবি এই ধরনের কোনো ব্যক্তিদের সাথে একসাথে কাজ করব না। আমরা দেশ থেকে এগুলি সব উচ্ছেদ করতে চাই। আমরা একটা সভ্য সমাজ গড়ে তুলতে চাই, যেখানে নারীরা সুন্দরভাবে খোলামেলাভাবে নিরাপত্তার সাথে রাস্তায় চলাফেরা করতে পারবে। তারা আমাদের মা বোন, তারা আর কেউ না। আমাদের ছেলেরা যেন নির্বিঘ্নে লেখাপড়া করতে পারে, তাদের লেখাপড়ার মান আমাদেরকে নিশ্চিত করতে হবে। গরিব মানুষদের চিকিৎসা হচ্ছে না, আন্তর্জাতিক মানের কোনো হসপিটাল নাই। আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে অন্তত 3 থেকে 4টি আন্তর্জাতিক মানের হসপিটাল ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে নির্মাণ করব। আপনাদেরকে গিয়ে বারান্দায় যেন শুয়ে থাকতে না হয় সেই ব্যবস্থা আমরা নেব। জনগণের মঙ্গলের জন্য যা যা করার দরকার, বিশেষ করে অসহায় গরিব মানুষদের জায়গা যেন কেউ দখল করে না নেয়, সেটা আমরা নিশ্চিত করব। দুর্নীতি সকল স্তরে বন্ধ হবে এবং আমাদের যারা নেতারা থাকবে সংসদ সদস্য হওয়ার পরে তাদেরকে শপথ করতে হবে। আমি নিজেই শপথ দেওয়াবো যে আমি নিজে দুর্নীতি করব না এবং কেউ দুর্নীতি করলে তাকে দুর্নীতি করতে দেব না। কারণ এখানে আমরা দুর্নীতি করার জন্য এই দল করি নাই। এই দলের সৃষ্টি হয়েছে মানুষের মঙ্গলের জন্য।
আমরা সেটা অব্যাহত রাখব। আমি আবার সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের মার্কা দাঁড়িপাল্লা না, আমাদের মার্কা হচ্ছে ছাতা। সুতরাং মেহরবানি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করেন, না হলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসবে। কারণ যারা মিথ্যা কথা বলে তারা আমার রসুলের উম্মত না, এটা আমার রসুলে বলেছেন, আমি বলছি না, আমার রসুলের কথাটা আমি বলছি। মিথ্যাবাদীদের কোনো জায়গা এলডিপিতে হবে না, মোনাফেকের কোনো জায়গা এলডিপিতে হবে না, বেঈমানের কোনো জায়গা এলডিপিতে হবে না। কি পাবো কি পাইলাম না সেটা বড় কথা না, বড় কথা হলো নিজ নিজ জায়গা থেকে মানুষের সেবা করে যাব। আল্লাহর রাস্তায় থেকে নিজ নিজ ধর্ম অনুসারে ধর্মীয় অনুশাসন অনুযায়ী কাজ করব, আল্লাহর কাছে প্রার্থনা করব। চট্টগ্রামের একটা কথা বলি, চট্টগ্রাম 14 আসনে বিএনপির যে প্রার্থী ছিল, প্রায় 2 ঘন্টা যাবত ট্যাক্স ডিপার্টমেন্টের লোকে বলল তার কাছে, আমার এক্সাক্ট ফিগারটা স্মরণ নাই, কিন্তু 90 লক্ষ টাকার উপরে। স্টেট ব্যাংকের যে প্রতিনিধি গেল, সে বলল যে উনি একজন লোন ডিফল্টার, বিভিন্ন ব্যাংকে তার লোন আছে এবং সম্পদ গোপন করেছে। ডিসি সাহেব সবশেষে সবকিছু শুনে কি বললেন, 4 ঘন্টার জন্য বিরতি হলো। এই ধরনের ঘটনা বাংলাদেশে এই প্রথম ঘটেছে। এখানে বিরতি হওয়ার কোনো কিছু নাই, আপনি বলবেন বৈধ বা অবৈধ, অর্থাৎ তাকে সময় দেওয়া হলো সে যেন ভিন্ন পন্থা অবলম্বন করে তার নমিনেশনটা যেন জায়েজ করতে পারে। 4 ঘন্টা পরে ওই ট্যাক্স অফিসারগুলি এসে বলল এখন সব ঠিক আছে। এখন ট্যাক্স অফিসারগুলির নাম আমরা কালেক্ট করতেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথাসময়ে আমরা কাজ করব। 4 ঘন্টার মধ্যে আপনারা কিভাবে এটা ঠিক করলেন? যা কিছু আছে সরকারের সাথে লেনদেন, সেটা তো দরখাস্ত করার আগেই করতে হবে। দরখাস্ত করার পরে যদি কেউ ট্যাক্স দেয় বা ঋণ পরিশোধ করে, সেটা গ্রহণযোগ্য নয়। এটা নির্বাচন কমিশনারকে বলবো, শুধু মিষ্টি মিষ্টি কথা বললে হবে না, আল্লাহ আপনাকেও ছাড়বে না, আল্লাহ কাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন আর না ঘটে, এটা দেখতে হবে। এবং বিশেষ করে চট্টগ্রাম 14 আসনে কালকে 4 ঘন্টার বিরতির মধ্যে যে লেনদেন হয়েছে, এগুলি বাইর করার দায়িত্ব হলো গোয়েন্দা বাহিনীর। আমি আশা করব সেই কাজটা তারা করবে। মনোনয়ন আমরা অনেকগুলি দিয়েছি, 30টা দিয়েছি, 30টাই একজন বৈধ হয় নাই, সেটাও বৈধ হয়ে যাবে। একটা কাগজের ভুল প্লেসমেন্ট ছিল, এই ভুল প্লেসমেন্টের কারণে যথাসময়ে ব্যাংক কাগজটা প্লেসমেন্ট করে নাই, যার কারণে পটিয়া চট্টগ্রাম 12 আসনের এটা অবৈধ হয়েছে। এটা কাগজটা দেওয়ার সাথে সাথেই এটা বৈধ হয়ে যাবে। এটা পরে টাকা জমা করছি এরকম না, কিন্তু কাগজটা ঠিকভাবে জমা হয় না, এন্ট্রি হয় নাই। এন্ট্রি না হওয়াতে এই ভুল বুঝাবুঝি হয়েছে। বাকি আমাদের সব আসনগুলিতেই বৈধ হয়েছে। তবে সব আসনগুলিতে তো আমরা নির্বাচন করব না, যেটা ফাইনালি সমঝোতা হবে, সমঝোতার ভিত্তিতে যে আসনগুলি হবে, আমি আপনাদেরকে আগেও বলেছি এটা 3টাও না 6টাও না, তার থেকে বেশি। কিন্তু সঠিক ফিগারটা আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ এটা আমাদের মধ্যে কথা হয়েছে। এটা আমরা একসাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে, একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতের আমির উনি ঘোষণা করবেন। সুতরাং সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন কথা হলো, তাহলে আমাদের দলের লোকেরা এটা জানে কিনা? যারাদের জন্য সিট ছেড়ে দেওয়া হয়েছে তারা সবাই জানে। তাদেরকে আমি এক একজন করে বলে দিয়েছি, তোমার আসনটা ছেড়ে দিয়েছে, তুমি সর্বতভাবে প্রস্তুতি গ্রহণ করো এবং নির্বাচনের কর্মকাণ্ড যেটা আছে ন্যায় নীতিভাবে সেটা চালিয়ে যাও।